নিজের 7 সন্তান সহ 8 শিশুকে ঘুমন্ত অবস্থায় হত্যা, লুইজিয়ানায় সাবেক সেনার নারকীয় তাণ্ডব। শান্তি আলোচনা বর্জন ইরানের, ট্রাম্পের ভয়াবহ হুঁশিয়ারি, গুঁড়িয়ে দেওয়া হবে প্রতিটি স্থাপনা। লস অ্যাঞ্জেলেসের অস্ত্র সম্রাজ্ঞী, এফবিআইয়ের জালে ইরানি ড্রোন পাচারকারী শামীম মাফি। ট্রাম্পের শুল্ক নীতি অবৈধ, আমদানিকারকদের $166 বিলিয়ন ফেরত দিচ্ছে আমেরিকা। আসসালামু আলাইকুম, আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সাথে ছিলাম বাংলা টিভির প্রাইম নিউজে। শুনছিলেন এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রেভপোর্ট শহরে ঘটে গেল এক অবিশ্বাস্য ও নারকীয় হত্যাকাণ্ড। পারিবারিক কলহের জেরে এক সাবেক সেনা সদস্যের হাতে প্রাণ হারালো 8টি নিষ্পাপ শিশু। এই নৃশংসতা শুধু লুইজিয়ানাকে নয়, পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। কিভাবে একজন বাবা নিজের সন্তানদের জমদূত হয়ে উঠলেন, বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রেভপোর্ট শহর আজ এক নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষী। পারিবারিক কলহের জেরে এক সাবেক সেনা সদস্যের হাতে প্রাণ হারালো 8টি নিষ্পাপ শিশু। এই নৃশংসতা শুধু লুইজিয়ানাকে নয়, বরং পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। রবিবার ভোরে 31 বছর বয়সী সাবেক সেনা সদস্য সামার এলকিন্স তার নিজ বাড়িতে এই তাণ্ডব চালান। ক্যাডো প্যারিশ করোনার অফিসের তথ্য অনুযায়ী নিহত শিশুদের মধ্যে 5 জন মেয়ে এবং 3 জন ছেলে। নিহতদের নাম প্রকাশ করা হয়েছে, যাদের বয়স মাত্র 3 থেকে 11 বছরের মধ্যে। পুলিশ জানিয়েছে, ঘাতক এলকিন্স নিহতদের মধ্যে 7 জনেরই বাবা এবং অপর একজনের চাচা ছিলেন। ভোর 6টার দিকে স্ত্রীর সাথে ঝগড়ার পর এলকিন্স হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং ঘরে থাকা শিশুদের উপর নির্বিচারে গুলি চালাতে শুরু করে। পুলিশের প্রতিবেদন অনুযায়ী অধিকাংশ শিশুকে অত্যন্ত নির্মমভাবে মাথায় গুলি করা হয়েছে যখন তারা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। হৃদয় বিদারক তথ্য এই যে, একটি শিশু প্রাণ বাঁচাতে ছাদের ওপর দিয়ে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা পায়নি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে এলকিন্স তাদের ওপর চড়াও হয়। পরবর্তীতে পুলিশের পাল্টা গুলিতে এলকিন্স নিহত হয়। এই হামলায় 2 নারীও গুরুতর আহত হয়েছেন, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। শ্রেভপোর্ট পুলিশের মুখপাত্র এই ঘটনাকে একটি অবর্ণনীয় ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেছেন। নিজের বাবার হাতে এভাবে সন্তানদের প্রাণ হারানোর ঘটনা আধুনিক সমাজে পারিবারিক সহিংসতা ও মানসিক স্বাস্থ্যের চরম অবনতির দিকেই আঙুল তুলছে। এই 8টি শিশুর অকাল মৃত্যু লুইজিয়ানার ইতিহাসে অন্যতম কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসের খুব কাছেই ঘটে গেল এক ভয়াবহ গণগুলির ঘটনা। রোববার রাত 1:45 একটি জনপ্রিয় বার এলাকায় শত শত তরুণের মধ্যে শুরু হওয়া সংঘর্ষে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়। এক পর্যায়ে এলোপাথাড়ি গুলিতে আহত হন 5 জন। এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুলিশ 5 জন সন্দেহভাজনের ছবি প্রকাশ করে সাধারণ মানুষের সহায়তা চেয়েছে। মার্কিন ক্যাম্পাসগুলোর নিরাপত্তা নিয়ে এই সহিংসতা আবারও নতুন করে বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের আইওয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসের ঠিক 1 ব্লক দূরে এক ভয়াবহ গণগুলির ঘটনায় 5 জন আহত হয়েছেন। রোববার রাত 1:45 নাগাদ আইওয়া সিটির একটি জনপ্রিয় বার এলাকায় এই ঘটনা ঘটে। আইওয়া সিটি পাবলিক সেফটি বিভাগ নিশ্চিত করেছে যে আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং বাকি 4 জন বর্তমানে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী পেডেস্ট্রিয়ান মলে প্রায় 100 জনের মধ্যে একটি বিশাল সংঘাত শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কয়েক ডজন তরুণ একে অপরকে কিল ঘুষি মারছেন এবং চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এই ধস্তাধস্তির মাঝেই হঠাৎ কয়েক রাউন্ড বন্দুকের গুলি চলতে শুরু করলে মুহূর্তের মধ্যে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয় এবং সবাই প্রাণ ভয়ে ছোটাছুটি শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলির শব্দ শোনার পর পুরো এলাকা স্তব্ধ হয়ে যায়।
আইওয়া সিটি পুলিশ ইতোমধ্যে 5 জন যুবকের ছবি প্রকাশ করেছে, যাদের এই ঘটনার পার্সন অফ ইন্টারেস্ট বা মূল সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। গোয়েন্দারা সাধারণ মানুষের কাছে এই ব্যক্তিদের শনাক্ত করতে জরুরি সহায়তা চেয়েছেন। গোয়েন্দা ক্যাট বার্মা এই মামলার তদন্ত করছেন এবং কারো কাছে কোনো তথ্য থাকলে দ্রুত পুলিশের সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। ক্যাম্পাসের এত কাছে এমন সহিংসতায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সহিংসতার এই ঘটনা মার্কিন ক্যাম্পাসগুলোর নিরাপত্তা নিয়ে আবারও বড় প্রশ্ন তুলে দিয়েছে। অপরাধ নাকি মানসিক অসুস্থতা? ইনস্যানিটি প্লি বা উন্মাদনার দোহাই দিয়ে কি পার পেয়ে যাচ্ছে ভয়ঙ্কর অপরাধীরা? নেব্রাস্কা থেকে নিউ ইয়র্ক। বর্তমানে মার্কিন মুলুকে একের পর এক শিউরে ওঠা সহিংসতা এই প্রশ্নকেই বড় করে তুলেছে। চলুন জেনে নেই আসল ঘটনা। অপরাধ নাকি মানসিক অসুস্থতা? ইনসানিটি প্লি বা উন্মাদনার অজুহাতে কি পার পেয়ে যাচ্ছে ভয়ঙ্কর অপরাধীরা? নেব্রাস্কা থেকে নিউ ইয়র্ক। মার্কিন মুলুকে বাড়ছে শিউরে ওঠা সব সহিংসতা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় ওয়ালমার্ট থেকে এক 3 বছরের শিশুকে অপহরণের চেষ্টা করেন নোয়েমি গুজমান নামের এক নারী। পুলিশের বডি ক্যাম ফুটেজে দেখা যায় তিনি শিশুটির গলায় ছুরি ধরে আছেন। শেষ পর্যন্ত পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। অবাক করা তথ্য হলো 2 বছর আগেই অগ্নিসংযোগ ও হামলার মতো গুরুতর অপরাধে তাকে ধরা হলেও মানসিক ভারসাম্যহীন বিবেচনায় আদালত তাকে মুক্তি দিয়েছিল। একই চিত্র দেখা গেছে উত্তর ক্যারোলিনায়। সেখানে ডিকার্লোস ব্রাউন নামের এক সিজোফ্রেনিয়া রোগী ইউক্রেনীয় শরণার্থী ইরিনা জারুৎসকে ছুরিকাঘাতে হত্যা করেন। তার মা আগে থেকেই তাকে হাসপাতালে ভর্তির চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন। নিউ ইয়র্কের সাবওয়েগুলোতেও ইদানিং মানসিক রোগী হিসেবে পরিচিত ব্যক্তিদের দ্বারা সাধারণ মানুষের ওপর হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন 80-র দশকে রেগানকে হত্যার চেষ্টার পর নট গিলটি বাই রিজন অফ ইনস্যানিটি আইন কঠোর করা হলেও বর্তমানের ক্রিমিনাল জাস্টিস রিফর্ম আন্দোলন অনেক ক্ষেত্রেই অপরাধীদের কারাগারের বদলে হালকা ট্রিটমেন্ট প্রোগ্রামে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু পর্যাপ্ত সাইকিয়াট্রিক বেড ও সঠিক তদারকির অভাবে এই অপরাধীরা বারবার রাস্তায় ফিরে আসছে এবং সাধারণ মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। মানসিক রোগীদের চিকিৎসার প্রয়োজন অনস্বীকার্য, কিন্তু যখন সেই অসুস্থতা জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তখন কেবল চিকিৎসা নাকি কঠোর নজরদারি, কোনটি বেশি জরুরি? মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। যুক্তরাষ্ট্রের দেওয়া কঠিন শর্ত আর পারস্য উপসাগরে নৌ অবরোধের প্রতিবাদে পাকিস্তানে অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনা বর্জন করেছে ইরান। প্রেসিডেন্ট ট্রাম্প যেখানে আলোচনার নতুন আশার কথা শুনিয়েছিলেন, ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই তেহরানের এই অনড় অবস্থান পরিস্থিতিকে চরম উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে। বিস্তারিত আর জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের দেওয়া কঠিন শর্ত এবং পারস্য উপসাগরে নৌ অবরোধের প্রতিবাদে পাকিস্তানে অনুষ্ঠেয় দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা জানিয়েছে, ওয়াশিংটনের অযৌক্তিক দাবি এবং বারবার অবস্থান পরিবর্তনের কারণে তারা এই আলোচনা বর্জন করছে। প্রেসিডেন্ট ট্রাম্প যেখানে শান্তি আলোচনা পুনরায় শুরু হওয়ার ঘোষণা দিয়েছিলেন, ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই ইরানের এই নেতিবাচক ঘোষণা উত্তেজনাকে চরম পর্যায়ে নিয়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে সাফ জানিয়েছেন, তিনি ইরানকে একটি ন্যায্য ও যৌক্তিক চুক্তির প্রস্তাব দিয়েছেন। যদি ইরান পারমাণবিক কর্মসূচি ত্যাগ না করে এবং হরমুজ প্রণালী খুলে না দেয়, তবে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু ধ্বংস করে দেবে। ট্রাম্পের ভাষায়, নো মোর মিস্টার নাইস গাই। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ট্রাম্পের এই হুমকিকে নিন্দা জানিয়ে বলেছেন, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল জ্বালানি উৎপাদনের জন্য। তিনি দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে একটি রক্ষণাত্মক যুদ্ধ লড়ছে। চলতি সপ্তাহে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে। আলোচনার টেবিল ছেড়ে ইরান পিছিয়ে আসায় মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের কালো মেঘ আরও ঘনীভূত হচ্ছে। লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল জীবনের আড়ালে বিশ্বজুড়ে ইরানি অস্ত্রের পাইপলাইন চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন শামীম মাফি। 1 দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী এই নারীর বিরুদ্ধে ড্রোন ও বোমা পাচারের চাঞ্চল্যকর তথ্য দিয়েছে FBI। উডল্যান্ড হিলসের এক সাধারণ টাউন হাউসে বসবাস করতেন 44 বছর বয়সী শামীম মাফি। কিন্তু তদন্তকারীরা বলছেন, এই ঘর থেকেই তিনি তেহরানের নির্দেশে ড্রোন গাইডেড বোমা এবং
কোটি কোটি টাকার অস্ত্রের ডিল নিয়ন্ত্রণ করতেন। সুদান সরকারকে প্রায় $70 মিলিয়ন মুজাহির 6 ড্রোন সরবরাহের নেপথ্যেও ছিল তার ভূমিকা। মাফির হোয়াটসঅ্যাপে মিলেছে ডলারে ঠাসা ক্রেটের ভিডিও এবং ইরানি গোয়েন্দাদের সাথে নিয়মিত যোগাযোগের প্রমাণ। সম্প্রতি লস এঞ্জেলেস বিমানবন্দর থেকে তুরস্কে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। একই অভিযানে জেনারেল কাসেম সুলাইমানির ভাইজি সহ বেশ কয়েকজন প্রভাবশালী ইরানিকেও আটক করেছে মার্কিন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের নাকের ডগায় বসে কিভাবে এই বিশাল নেটওয়ার্ক চলত তা নিয়ে এখন তোলপাড় ওয়াশিংটনে। তবে গোয়েন্দারা বলছেন মাফির গ্রেফতারে ইরানের আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্রে বড় ধরনের ধাক্কা লেগেছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে আজ এক ঐতিহাসিক দিন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা বিতর্কিত শুল্ক বা ট্যারিফ অবৈধ ঘোষণা করার পর আজ থেকে শুরু হচ্ছে প্রায় $166 বিলিয়ন ফেরত দেওয়ার বিশাল কর্মযজ্ঞ। আমেরিকার হাজার হাজার আমদানিকারক প্রতিষ্ঠান আজ থেকে তাদের পাওনা বুঝে নিতে আবেদন শুরু করবেন। কিন্তু এই বিশাল অঙ্কের অর্থ কি সহজে মিলবে, নাকি কারিগরি জটিলতায় আটকে যাবে হাজার হাজার কোটি টাকা? বিস্তারিত দেখুন প্রতিবেদনে। দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে অবৈধভাবে সংগৃহীত $166 বিলিয়ন শুল্ক ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র সরকার। 20 এপ্রিল থেকে চালু হওয়া নতুন এই ডিজিটাল পোর্টালের মাধ্যমে হাজার হাজার আমদানিকারক তাদের পাওনা টাকা ফিরে পেতে আবেদন করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত জরুরি শুল্ক নীতিকে গত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করার পর এই রিফান্ড প্রক্রিয়া শুরু হলো। কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন জানিয়েছে নতুন কেপ সিস্টেমের মাধ্যমে আমদানিকারকরা আলাদা চালানোর পরিবর্তে একটি মাত্র ইলেকট্রনিক পেমেন্টের মাধ্যমে সুদাসল টাকা ফেরত পাবেন। তবে একসাথে হাজার হাজার কোম্পানি পোর্টালে প্রবেশ করায় সিস্টেমটি ক্র্যাশ করার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সরকারের উচিত এই বিশাল অঙ্কের অর্থ দ্রুত ফিরিয়ে দেয়া যাতে ব্যবসায়িক অস্থিরতা দূর হয়। ইতিমধ্যেই প্রায় 56,000 আমদানিকারক $127 বিলিয়ন ফেরত পাওয়ার প্রাথমিক ধাপ সম্পন্ন করেছেন। তবে ব্যবসায়ীরা কিছু কারিগরি জটিলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে কোম্পানির নামের বানানে সামান্য পার্থক্য বা ব্যাংক তথ্য যাচাইয়ের মতো বিষয়গুলোতে কড়াকড়ি থাকায় অনেক আমদানিকারক রেজিস্ট্রেশন করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন। উল্লেখ্য যে এই রিফান্ডের অর্থ সরাসরি আমদানিকারক কোম্পানিগুলোর কাছে যাবে, সাধারণ ভোক্তাদের কাছে নয়। আদালতের চূড়ান্ত সময়সীমা ঘনিয়ে আসায় এখন দেখার বিষয় প্রশাসন কোনো আইনি আপিলের মাধ্যমে এই প্রক্রিয়াকে পুনরায় দীর্ঘায়িত করে কিনা। আমেরিকার 2024 সালের নির্বাচনের স্বচ্ছতা যাচাইয়ে মিশিগানের ডেট্রয়েট এলাকায় প্রায় 8,65,000 ব্যালট এবং রেকর্ড তলব করেছে বিচার বিভাগ। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছেন অঙ্গরাজ্যটির ডেমোক্র্যাট গভর্নর। অ্যারিজোনা ও জর্জিয়ার পর মিশিগানে এমন হস্তক্ষেপ মার্কিন রাজনীতিতে নতুন সংঘাতের জন্ম দিয়েছে, যা আগামী নির্বাচনের আগে জনমনে বড় ধরনের সংশয় তৈরি করছে। আমেরিকার রাজনীতিতে আবারও নির্বাচনের উত্তাপ তুঙ্গে। 2024 সালে নির্বাচনের ফলাফল এবং স্বচ্ছতা নিয়ে ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের এক নজিরবিহীন পদক্ষেপে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এবার মিশিগানে ডেট্রয়েট এলাকার প্রায় 8,65,000 ব্যালট পেপার এবং সব নির্বাচনী রেকর্ড তলব করেছে মার্কিন বিচার বিভাগ। এই ঘটনাকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসন এবং মিশিগান সরকারের মধ্যে শুরু হয়েছে প্রকাশ্য দ্বন্দ্ব। বিচার বিভাগের সিভিল রাইটস ডিভিশনের প্রধান হারমিত ঢিলেন গত মঙ্গলবার একটি চিঠির মাধ্যমে ওয়েন কাউন্টির সব ব্যালট এবং খাম জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিচার বিভাগের দাবি, জালিয়াতির ইতিহাস থাকা এই এলাকায় নিয়ম কানুন সঠিকভাবে মানা হয়েছিল কিনা তা খতিয়ে দেখতেই এই তলব। তবে ডেমোক্র্যাট গভর্নর গ্রেচেন হুইটমার এবং অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। মিশিগানের কর্মকর্তারা বলছেন এটি জনমনে বিভ্রান্তি ছড়ানোর একটি হীন প্রচেষ্টা। অ্যাটর্নি জেনারেল নেসেল সাফ জানিয়ে দিয়েছেন, যদি এই প্রশাসন সার্কাস শুরু করতে চায় তবে আমার অফিস মানুষের ভোটাধিকার রক্ষায় লড়াই করতে প্রস্তুত। উল্লেখ্য, এর আগে জর্জিয়া এবং অ্যারিজোনাতেও 2020 সালের ব্যালট জব্দ করেছে প্রশাসন। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের দীর্ঘদিনের অভিযোগ নির্বাচন কারচুপি হয়েছে তা প্রমাণ করতেই এই মরিয়া চেষ্টা চালানো হচ্ছে। যদিও আদালত এবং নিরপেক্ষ তদন্তে বারবার প্রমাণিত হয়েছে যে 2020 সালে নির্বাচনে কোনো বড় ধরনের জালিয়াতি হয়নি।
আমেরিকা এই অভ্যন্তরীণ রাজনৈতিক লড়াই কি আগামী মধ্যবর্তী নির্বাচনের ওপর প্রভাব ফেলবে? ট্রাম্পের এই পদক্ষেপ কি সত্যি কারচুপি রোধে নাকি স্রেফ রাজনৈতিক আধিপত্যের লড়াই? মিশিগানে ডেমোক্রেটিক পার্টির বড় কনভেনশনে গুরুত্বপূর্ণ পদে প্রার্থী বাছাই সম্পন্ন হয়েছে। রোববার সেক্রেটারি অব স্টেট পদে লেফটেন্যান্ট গভর্নর গার্লিন গিলক্রিস্ট এবং অ্যাটর্নি জেনারেল পদে এলি সাফিট পেয়েছেন দলের মনোনয়ন। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। ডেট্রয়েটের হান্টিংটন প্লেসে অনুষ্ঠিত মিশিগান ডেমোক্রেটিক পার্টির বার্ষিক কনভেনশনে 7,000-এর বেশি প্রতিনিধি অংশ নেন, যা দলটির ইতিহাসের সর্বোচ্চ উপস্থিতি বলে জানিয়েছে দলটি। এই কনভেনশনে সেক্রেটারি অফ স্টেট পদে গার্লিন গিলক্রিস্ট জয়ী হন। তিনি পরাজিত করেন 2 হেভিওয়েট প্রার্থী বার্ব বাইরাম এবং সুজানা শ্রেকিলিকে। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল পদে ওয়াশটেনো কাউন্টির প্রসিকিউটর এলি সাভিট জয় পান। তিনি ইউনিয়ন সমর্থিত প্রার্থী ক্যারেন ম্যাকডোনাল্ডকে হারান। ইউনিভার্সিটি অফ মিশিগান বোর্ড অফ রেজেন্টস পদেও বড় চমক দেখা যায়। বর্তমান রেজেন্ট জর্ডান অ্যাকারকে হারিয়ে মনোনয়ন পান ডিয়ারবর্নের আইনজীবী আমির মাগলেদ। তবে কনভেনশনটি পুরোপুরি শান্ত ছিল না। প্রতিনিধিদের নিবন্ধন সংক্রান্ত ত্রুটির কারণে ভোট গ্রহণে দেরি হয় এবং একাধিকবার হলরুমে শোরগোল ও প্রতিবাদ দেখা যায়। নভেম্বরের নির্বাচনে গিলক্রিস্টের প্রতিদ্বন্দ্বী হবেন রিপাবলিকান প্রার্থী অ্যান্থনি ফরলিনি, আর এলি সাভিটের প্রতিদ্বন্দ্বী হবেন ডগ লয়েড। অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও প্রার্থী বাছাই করা হয়েছে। এর মধ্যে রয়েছে মিশিগান সুপ্রিম কোর্ট, স্টেট বোর্ড অফ এডুকেশন, MSU বোর্ড অফ ট্রাস্টিজ এবং ওয়েইন স্টেট ইউনিভার্সিটি বোর্ড অফ গভর্নর্স। দলীয় নির্বাচনে প্রার্থী হয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত নাজ হাসান, যিনি অল্প ভোটের কারণে হেরে যান। সব মিলিয়ে বড় উপস্থিতি আর কিছু বিশৃঙ্খলার মধ্য দিয়ে শেষ হওয়া এই কনভেনশন এখন ডেমোক্র্যাটদের জন্য নভেম্বরের নির্বাচনের প্রস্তুতির মঞ্চ তৈরি করে দিল। নিউ ইয়র্কবাসীদের জন্য দুঃসংবাদ। মুদ্রাস্ফীতি এবং কর্মীদের বেতন বৃদ্ধির অজুহাতে অ্যাম্বুলেন্স পরিষেবার খরচ এক ধাক্কায় 29% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে ফায়ার ডিপার্টমেন্ট বা FDNY। এতে সাধারণ জরুরি অ্যাম্বুলেন্স রাইডের খরচ এখন $1,700 ছাড়িয়ে যেতে পারে। প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী 911 অ্যাম্বুলেন্সের মৌলিক জীবনদায়ী পরিষেবার খরচ $1,385 থেকে বেড়ে দাঁড়াবে $1,793। সবচেয়ে বড় লাভ দেখা গেছে ট্রিটমেন্ট ইন প্লেস বা ঘটনাস্থলে চিকিৎসার ক্ষেত্রে, যার খরচ 42% বেড়ে হচ্ছে $896। অ্যাম্বুলেন্স কর্মীদের ইউনিয়ন এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে। তাদের দাবি, EMS কর্মীরা অগ্নি নির্বাপক কর্মীদের তুলনায় অনেক কম বেতন পান। উল্লেখ্য যে এই কর্মীদের একটি বড় অংশই কৃষ্ণাঙ্গ, হিম্পানিক এবং নারী। বর্তমানে এই বেতন বৈষম্যের কারণে 2026 সালের মধ্যে প্রায় 37% বা 1,500 কর্মী চাকরি ছাড়ার হুমকিতে রয়েছেন। আগামী 15 মে এই ভাড়া বৃদ্ধির প্রস্তাব নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে। সিটি ট্যাক্সপেয়ারদের উপরে থেকে খরচের বোঝা কমাতে এই উদ্যোগ নেওয়া হলেও এটি সাধারণ মানুষের চিকিৎসার ব্যয়কে আকাশচুম্বী করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। নিউ ইয়র্ক সিটির শিক্ষা ব্যবস্থায় এক চরম অব্যবস্থাপনার খবর ফাঁস হয়েছে। গত 5 বছর ধরে শহরের 28টি ভবন প্রি স্কুলের জন্য ভাড়া নিয়ে রাখা হলেও সেখানে আজও একটি ক্লাসও হয়নি। ভবনগুলো খালি পড়ে থাকলেও প্রতি মাসে গুনতে হচ্ছে মোটা অঙ্কের ভাড়া ও ইউটিলিটি বিল। সাবেক মেয়র ডি ব্লাজিওর 3K ফর অল প্রকল্পের এই ব্যর্থতায় করদাতাদের প্রায় $100 মিলিয়ন বা 1,200 কোটি টাকা স্রেফ জলে গেছে।
অভিযোগ উঠেছে শিশুদের সিটের চাহিদা বিবেচনা না করেই তড়িঘড়ি করে অত্যন্ত অদক্ষভাবে এই ভবনগুলো ভাড়া নেওয়া হয়েছিল। ব্রুকলিন বা কুইন্সের মতো এলাকায় যেখানে শত শত শিশু সিটের জন্য অপেক্ষায় থাকে, সেখানে সুসজ্জিত ক্লাসরুম আর খেলার মাঠগুলো ধুলো জমিয়ে পড়ে আছে। বর্তমান প্রশাসন এই বছরের শেষে কয়েকটি স্কুল চালুর আশ্বাস দিলেও এই বিশাল আর্থিক ক্ষতি নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।